প্রিয় ছাত্রছাত্রী, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। গতদিনে কিন্তু ক্লাস 8 এর একটি ভিডিও কিন্তু আমি আপলোড করেছিলাম, আর সেটা সেকেন্ড সামেটিভ থেকে। তো আজকেও ক্লাস 8 এর ইংরেজি বিষয়ে সেকেন্ড সামেটিভের একটা কোশ্চেন পুরোপুরি সলভ আলোচনা সহ থাকছে। তো তোমরা আশা করছি বাড়িতে ভালোই রয়েছে গ্রীষ্মের ছুটির মধ্যে। তো তোমরা কিন্তু এই ভিডিওগুলো খুব ভালোভাবে দেখতে পারো। এগুলো কিন্তু তোমাদের ঠিক যে ছুটির পরে স্কুল খুলবে সেই সময় কিন্তু এগুলো খুব প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়াবে। তো দেখো, বালুরঘাট হাই স্কুল রেয়ান মার্টিন ইংলিশ যে কোশ্চেন ব্যাংকটা রয়েছে, আশা করছি তোমরা সকলেই কিনেছো বা যারা কিনুনি কিনে নিবে। তো সেখানে বালুরঘাট হাই স্কুল থেকে 153, 54 এবং 55 পেজে যে কোশ্চেন সেট দেওয়া রয়েছে সেটাই কিন্তু সলভ করছি ক্লাস 8 এর ইংরেজি। দেখো, এবার যে কোশ্চেনটি দেওয়া রয়েছে বালুরঘাট হাই স্কুলে রিডিং কম্প্রিহেনশন সিনটা আমরা আগে পড়ে নিব। তো রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স। টেক্সটে আমাদের ভালোভাবে পড়ে নিতে হবে এবং এই ক্ষেত্রে যে প্রশ্নগুলো সেট করা রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের করতে হবে। অবশ্যই কোথায় থেকে সাহায্য নিয়ে? এই সিন প্যাসেজ থেকে সাহায্য নিয়ে। দেখো, তোমরা সিন প্যাসেজটি বাড়িতে ভালো করে পড়ে নেবে এটা আশা রাখছি। তো সিন প্যাসেজ থেকে যে কোশ্চেনগুলো সেট রয়েছে, এই নাম্বারে কি বলা হয়েছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ কমপ্লিট করতে হবে, নিচের বাক্যগুলিকে কমপ্লিট করতে হবে উইথ ইনফরমেশন মানে তথ্য দিয়ে। কোথা থেকে? ফ্রম দ্য টেক্সট। যে উপরে যে টেক্সটটা দেওয়া রয়েছে সেই টেক্সট থেকে আমাদের তথ্য নিয়ে কিন্তু পূরণ করতে হবে। তো 1 নম্বরে দ্য সোয়ালো ওয়ান্টেড টু ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট বিকজ, ইজিপ্ট বলতে মিশর। এখানে সোয়ালোটি উড়ে যেতে চেয়েছিল কোথায়? ইজিপ্টে। কারণ কি ছিল? দেখো, এটা কিন্তু একদম দেওয়া রয়েছে। দেখো, বাট অল মাই ফ্রেন্ডস হ্যাভ ফ্লোন টু ইজিপ্ট। আমার সমস্ত বন্ধুরা ইজিপ্টে উড়ে গিয়েছে। আই ক্যান নট ডিলে, আমিও দেরি করতে পারি না। ইট ইজ টু কোল্ড হেয়ার, এখানে খুব ঠান্ডা। তাহলে এখানেই কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে, কিন্তু আমাদের নিজের ভাষায় লিখতে হবে। বিকজ অল হিজ ফ্রেন্ডস হ্যাড ফ্লোন টু ইজিপ্ট। এখানে আমরা ন্যারেশন একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ তার সমস্ত বন্ধুরা কোথায় উড়ে গিয়েছিল? ইজিপ্টে। সো হি কুড নট ডিলে, তাই সে দেরি করতে পারবে না। সে বলতে দ্য সোয়ালো অ্যাজ ইট ওয়াজ ভেরি কোল্ড দেয়ার, আর সে যেখানে ছিল সেখানে কিন্তু খুব ঠান্ডা ছিল। দ্বিতীয় নম্বরে চলে যাও। দ্য প্রিন্স ইনফর্মস দ্যাট হি হ্যাড লিভড ইন এ। তো প্রিন্স যেটা বলেছিল বা যে তথ্য দিয়েছিল যে সে বাস করতো, সে কোথায় বাস করতো? সে একটা কিন্তু প্যালেসে বাস করতো। পরে সে হ্যাপি যে প্রিন্স হয়েছে বা স্ট্যাচু হয়েছিল, তার আগে সে কিন্তু একটা প্যালেস রাজপ্রাসাদে থাকতো। দ্য 4 উইমেন ওয়াজ মেকিং আ ড্রেস ফর, অর্থাৎ এখানে যে একজন গরিব মহিলার কথা বলা হয়েছে, সে কি করছিল? পোশাক তৈরি করছিল। কার? ফর আ বিউটিফুল ইয়ং লেডি ইন দ্য প্যালেস। প্রাসাদের এক সুন্দরী অল্প বয়স্কা কার? মহিলার বা তরুণী আমরা বলতে পারি, ইয়ং লেডি তরুণী বলতে পারি। নেক্সট বি নাম্বারে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। বি নাম্বারে দেখো, এখানে বি এ দুটো কোয়েশ্চেন আনসার দেওয়া রয়েছে। কোয়েশ্চেন প্রথমে বলা হয়েছে why does the swallow think that the statue of the happy prince has a golden heart? এটা কিন্তু হ্যাপি প্রিন্স ভেবেছিল। তো হ্যাপি প্রিন্স না, সোয়ালো ভেবেছিল। তো সোয়ালো কেন ভেবেছিল? হ্যাপি প্রিন্সের একটা গোল্ডেন হার্ট রয়েছে, সুন্দর মন রয়েছে। The swallow thought that the statue of the happy prince has a golden heart because he could see the poor people and all the ugly things in his land. কারণ সে কি করতে পারতো? সমস্ত গরিব মানুষদের দেখতে পেত এবং সমস্ত যে কুৎসিত বিষয়গুলি তার সেই জায়গাগুলিতে বা তার সেই দেশেই। তো গরিব মানুষদের প্রতি তার যে একটা সিম্প্যাথি ছিল, সেই অর্থে ভাবনা চিন্তা বা এই কথাগুলো সে যখন বলেছিল, সেই ক্ষেত্রে সোয়ালো কিন্তু ভেবে নিয়েছিল যে তার হলো হার্টটা কি? গোল্ডেন বা গোল্ডেন হার্ট। দ্বিতীয় নম্বরে, হাউ ডাজ দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্ট টু হেল্প দ্য পুয়ার উইমেন। পুয়ার উইমেনকে কিভাবে সাহায্য করতে চেয়েছিল হ্যাপি প্রিন্স? দ্য হ্যাপি প্রিন্স ওয়ান্টেড টু হেল্প দ্য পুয়ার উইমেন। হ্যাপি প্রিন্স অর্থাৎ সখী রাজপুত্র সেই গরিব মহিলাকে সাহায্য করতে চেয়েছিল বাই গিভিং দ্য রুবি ফ্রম হিজ সোর্ড হিল, অর্থাৎ তার যে তরবারির হাতল ছিল সেই তরবারির হাতল থেকে রুবিটি দিয়ে। ঠিক আছে, সে মূল্যবান যে রত্ন। এবারে চলে আসছে আনসিনে রিডিং কম্প্রিহেনশন। আবার বলছি, আনসিন কিন্তু এখানে তোমাদের আগে থেকে যে পড়া রয়েছে এরকম খুব একটা থাকে না, সচরাচর দেখা গেছে। তো যাই হোক, এই ক্ষেত্রে আমাদের কিন্তু ওয়ার্ড স্টক যাদের যত বেশি ভালো হয়
তাদের ক্ষেত্রে আনসিনটা কিন্তু তত ভালো হবে। তো আনসিনটা আমাদের পড়ে নিতে হবে এবং চেষ্টা করতে হবে যে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কি সম্পর্কে সেটা আমাদের ভালো করে পড়তে হবে। তো এখানে পুরোটা যদি ভালো করে তোমরা পড়ে নাও, দেখবে যে এক্সামিনেশন বা পরীক্ষায় ভালো ফল করার ক্ষেত্রে কি কি বিষয় বলা হয়েছে সেই বিষয়ে কিন্তু আলোকপাত করা হয়েছে। এ নাম্বারে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক জায়গায় টিক চিহ্ন করতে হবে। টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ, অর্থাৎ পরীক্ষায় ভালো ফল করতে কি ইজ, সেটা নট কমন, এটা সাধারণ নয়। পসিবল, সম্ভব নয়। ইজ পসিবল বলা হয়েছে, নট কমন। পসিবল মানে সম্ভব। ভেরি ডিফিকাল্ট, খুব কষ্টকর। নট ডিফিকাল্ট, কষ্টের নয়। তো এখানে কিন্তু আমরা টিক চিহ্ন করব, কারণ প্রথম লাইনেই কিন্তু দেওয়া রয়েছে টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট অর ইম্পসিবল। নট ডিফিকাল্ট বলতে ইম্পসিবল নয় যেটা, সেটাই। আমরা পরীক্ষায় ভালো ফল করা খুব সহজ জিনিসই আমরা বলবো। অ্যাটেনশন রিকোয়ার্স অ্যাটেন্ডেন্স, কনসেন্ট্রেশন, ফরগেটফুলনেস, রিসাইটেশন। ওখানে অ্যাটেনশন মনোযোগের জন্য আমাদের কি দরকার, উপস্থিতি দরকার, না কনসেন্ট্রেশন মনোসংযোগ দরকার, ফরগেটফুলনেস অন্যমনস্কতা দরকার, বা যেটা রিসাইটেশন বলছি কবিতা আবৃত্তি দরকার। অবশ্যই আমাদের কিন্তু কি দরকার, অ্যাটেনশনের জন্য কনসেন্ট্রেশন দরকার, মনোসংযোগ দরকার। কারণ এখানে দেওয়া রয়েছে, দেখো, অ্যাটেনশন রিকোয়ার্স কনসেন্ট্রেশন। নেক্সট, মেমোরি ক্যান বি ইমপ্রুভড বাই, অর্থাৎ আমাদের যে স্মৃতি, মেমোরি, মনে রাখার যে ক্ষমতা, সেটা আমরা কি করতে পারি, ইমপ্রুভ করতে পারি রিল্যাক্সেশনের মাধ্যমে, অর্থাৎ আমাদের আরামের মধ্য দিয়ে। তারপরে বলা হয়েছে রিপিটেশন, অর্থাৎ সেটা পুনরাবৃত্তি বা বারবার কোনো কাজের মধ্যে দিয়ে। মোটিভেশন বলতে কোনো কিছু আমরা কি বলবো, যেটা আমাদেরকে মোটিভেট করছে, উৎসাহিত করছে, সেরকম ক্ষেত্রে। ফরগেটফুলনেস অর্থাৎ ভুলে যাওয়া বা অন্যমনস্কতা, এই বিষয়টা কি, তো অবশ্যই নয়। আমাদের কিন্তু মেমোরি ক্যান বি ইমপ্রুভড বাই রিপিটেশন। কারণ এই অংশটা কিন্তু তোমরা দেখো, একটু আগের লাইনে যদি দেখে নাও তোমরা পেয়ে যাবে যে মেমোরি, হাউ ক্যান উই ইমপ্রুভ আওয়ার মেমোরি, আমাদের মেমোরিকে আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি। দেখো, ইউ ক্যান ইমপ্রুভ ইউর মেমোরি বাই রিপিটিং ইউর লেসন অ্যান্ড রিসাইটেশন। ঠিক আছে, বারবার পড়ে বা আয়ত্ত করে আমরা এটা কিন্তু বা মেমোরিকে আমরা কি করতে পারি, ইমপ্রুভ করতে পারি। নেক্সট দুটো প্রশ্ন দেওয়া রয়েছে এখান থেকে। বিএড 1 নাম্বার, হোয়াট ইজ নেসেসারি ফর ডুইং ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করার জন্য কি আমাদের সবচাইতে প্রয়োজন। ফর ডুইং ওয়েল, ভালো করার জন্য কি প্রয়োজন রয়েছে। প্রথম লাইনেই কিন্তু একদম উত্তরটা দেওয়া রয়েছে। দেখো, টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইজ নট ডিফিকাল্ট অর ইম্পসিবল, এটা বলা হয়েছে। এর জন্য আমাদের কি দরকার, ইট ইজ অনলি আ ম্যাটার অফ রেগুলার স্টাডি, মোটিভেশন, অ্যাটেনশন অ্যান্ড মেমোরি। অর্থাৎ এর জন্য আমাদের এই যে রেগুলার স্টাডি, মোটিভেশন, অ্যাটেনশন এবং মেমোরিটা কিন্তু প্রয়োজন রয়েছে। দ্বিতীয় নম্বরে, হাউ ক্যান উই গেট মোটিভেশন টু স্টাডি উইদাউট আ ব্রেক, অর্থাৎ আমরা কিভাবে মোটিভেশন পেতে পারি, সেই যেটা উৎসাহ সেটা আমরা পেতে পারি, উদ্দীপনা, টু স্টাডি উইদাউট আ ব্রেক, কোনো ব্রেক না নিয়ে বা না থেমে আমরা পড়ার যে মোটিভেশন পাবো সেটা কিভাবে পেতে পারি। দেখো, উই শুড রিওয়ার্ড আওয়ার সেলফ উইথ আ গিফট আফটার উই হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশন। একটা কিন্তু লাইন দেওয়া রয়েছে, লাইনটা কিন্তু আমরা ভালো করে পড়ে নেব। এটা আমরা নিজের ভাষায় লিখবো, কারণ যেহেতু উই দিয়ে বলা হয়েছে। উই শুড রিওয়ার্ড আওয়ার সেলফ, অর্থাৎ আমরা আমাদেরকে পুরস্কৃত করব উইথ আ গিফট। ঠিক আছে, এটা বলে দিয়েছি। আফটার উই হ্যাভ পারফর্মড ওয়েল ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় যে আমরা ভালো করছি, তো সে ভালো যে করছি সেটা আমরা নিজেকেই পুরস্কৃত করব। এর মাধ্যমেই কিন্তু আমরা কি হবো, উই শুড বি মোটিভেটেড, আমরা সেটা মোটিভেশন পাবো। দেখো, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দভাণ্ডার যেটা দেওয়া রয়েছে, তো সেখান থেকে প্রথমে কি বলা হয়েছে, উই এক্সপেক্ট দ্যাট উই শ্যাল স্টার্ট ইন টাইম, আমরা আশা করি যে আমরা সঠিক সময়ে শুরু করব, ইন টাইম। তাহলে এখানে ইউজ ইনফিনিটিভ, ইন বা সঙ্গে আমরা বলবো না, তার আগে টিও টু ব্যবহার করবো, অর্থাৎ টু এর সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম টু, এবং টু এর পরে কি থাকছে, ভার্বের ফার্স্ট ফর্ম টু, সাকসিডেড বাই দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব, সেটা কিন্তু ইনফিনিটিভ। এখানে বক্তার ইন্টেনশন বা সে কি করতে চায় সেটা কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে উই এক্সপেক্ট টু স্টার্ট ইন টাইম, তাহলে উই দ্যাট উই শ্যাল স্টার্ট, এখানে আমরা কি করে দিলাম, উই এক্সপেক্ট টু স্টার্ট ইন টাইম, একই মানে থাকলো,
কিন্তু ইনফিনিটিভ হয়ে গেছে। টু স্টার্ট, দ্যাট উই শ্যাল স্টার্টটাকে চেঞ্জ করে টু স্টার্ট, টু ভার্বের ফার্স্ট ফর্মে আগে টু ব্যবহার করা হয়েছে। When she awoke the next day, the little bird was still sitting there. Underline the dependent clause. Dependent clauseটা আমাদের করতে হবে নির্ভরশীল যে খণ্ডবাক্য, মেইন ক্লজ কিন্তু অবশ্যই নয়, সেটাকে আন্ডারলাইন করতে হবে। তো দেখো when she awoke the next day পুরোটাই কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে এবং পরেরটা কিন্তু মেইন ক্লজ বা এমসি মেইন ক্লজ হয়েছে। He stopped in the middle of his song. SONG, সে তার গানের মাঝপথে থেমে গিয়েছিল। আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বের মতন কাজ করেছে গানের মাঝপথে, কখন থেমে গিয়েছিল, তাহলে পুরোটা কিন্তু অ্যাডভার্ব হিসাবে কাজ করেছে ইন দ্য মিডল অফ হিজ সং, তো এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ হয়েছে। গান্ধীজি বিলিভড ইন, এখানে ভায়োলেন্স দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে অ্যাড সুইটেবল প্রিফিক্স টু দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি, অর্থাৎ বাক্যটিকে অর্থপূর্ণভাবে কমপ্লিট করার জন্য ব্র্যাকেটে যে শব্দ দেওয়া রয়েছে তার সঙ্গে উপযুক্ত প্রিফিক্স যুক্ত করতে হবে, অতএব উপসর্গ যুক্ত করতে হবে, আগে যুক্ত হবে কিন্তু। তাহলে গান্ধীজি বিলিভড ইন, গান্ধীজি বিশ্বাস করতেন, ভায়োলেন্স মানে হিংসা, তো আমরা যদি নন ভায়োলেন্স লিখে দিই আগে যদি নন, গান্ধীজি অহিংস নীতিতে বিশ্বাসী ছিলেন বা করতেন। Priya said to Meena, the library is closed today. Change the mode of narration. তো পুরোটা দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, তাহলে প্রিয়া said to Meena, said to কে আমরা অ্যাসার্টিভ হিসেবে টোল্ড করে দিয়েছি। প্রিয়া told Meena, লিঙ্কার অনুযায়ী কিন্তু অ্যাসার্টিভে দ্যাট বলল দ্যাট, প্রিয়া told Meena that the library একই রকম রয়েছে। ইসটা ওয়াজ হয়েছে যেহেতু এখানে পাস্ট টেন্স রয়েছে। The library was closed that day, টুডেটা that day আমরা করেছি, শেষে ফুল স্টপ। She said to me, can you drive? সে আমাকে বলেছিল, কি বলেছিল, can you drive, তুমি কি চালাতে পারো। She asked me, said to আমরা asked করলাম, কেন করছি, কারণ এটা কিন্তু পুরোটা একটা কোয়েশ্চেন এবং ইয়েস নো টাইপ কোয়েশ্চেন কিন্তু এটা হয়েছে, তো সেই জন্য লিঙ্কার হিসেবে ইফ অথবা ওয়েদারও লেখা যেতে পারতো, WHETHER, তো যে কোনো একটা লিখলেই হয়ে যাবে এখানে। তাহলে she asked me if, কমা তুলে দিয়েছি এবং ইফ লিখেছি লিঙ্কার হিসাবে এবং পুরোটাকে এবার অ্যাসার্টিভ করে দাও, তাহলে ইউটা কি হয়ে যাবে আই, ইফ আই, ক্যানটা কুড, ইফ আই কুড ড্রাইভ, she asked me if I could drive. Find synonyms of the following words from the unseen passage in question number 2. Question number 2 থেকে নিচের যে শব্দগুলো রয়েছে এগুলোর সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ বা একই অর্থ খুঁজে বের করতে হবে। তো ইমপ্র্যাকটিক্যাল, ইম্পসিবল, যেটা অব্যবহারিক অসম্ভব একটা বিষয়, প্র্যাকটিক্যাল মানে বাস্তব বোধ নয় যেটা, সেটাই হলো অব্যবহারিক, ইম্পসিবল। নেক্সট ওয়ান স্পেসিফিক, সেটা পার্টিকুলার, বিশেষ, কোনো বিশেষ ক্ষেত্রে। তো প্রিয় ছাত্রছাত্রী, বিশেষ করে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদেরই বলছি, অন্য যারা রয়েছে তাদের জন্য আমি ভিডিও আপলোড করছি, তোমরা চ্যানেলে থাকবে, ভিডিওগুলো দেখবে এবং আশা করছি তোমাদের যে সেকেন্ড সামেটিভ বা পরবর্তী যে পরীক্ষাগুলো থাকবে সেগুলোতে গ্রামারগুলোতে কিন্তু খুবই তোমরা লাভবান হবে এবং টেক্সটগুলো বাড়িতে ভালো করে পড়ে নিলে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকছে না। তো আশা করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্তই দেখেছো। চ্যানেলে নতুন হলে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।